বলে পারবেন। মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ সকল দর্শককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসী, দর্শক আজ আমরা কথা বলবো জন আকাঙ্ক্ষা ও সরকারের সক্ষমতা এই বিষয়ে, এবং আজকে এই বিষয়ে কথা বলবার জন্য, আলোকপাত করবার জন্য আমাদের দুজন খুবই সম্মানিত ব্যক্তি এবং আপনাদের পরিচিত মুখ উপস্থিত রয়েছেন। চলুন আলোচনা শুরুর আগে তাদের সাথে, আমাদের দুজন অতিথির সাথে আপনাদের পরিচয় করে দিয়ে, আমাদের অতিথি হিসেবে অনলাইনে আজকে যুক্ত রয়েছেন যারা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমার পাশে স্টুডিওতে রয়েছেন যারা মহিউদ্দিন খান মোহন, সিনিয়র সাংবাদিক। দর্শক, আমরা আজকে জন আকাঙ্ক্ষা এবং সরকারের সক্ষমতার নানা প্রসঙ্গ নিয়ে আলোকপাত করব। আপনারা আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকুন, মন্তব্য করে এই বিষয়ে মন্তব্য অথবা প্রশ্ন জানান। আমরা সেই প্রশ্ন এবং মন্তব্য নিয়েও আলোচনা করতে চাই, এবং এই অনুষ্ঠানটি অন্যের দেখার প্রয়োজনে আপনারা শেয়ার করতে পারেন সে প্রত্যাশা করছি। আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। আমরা নতুন একটি সরকার পেলাম, যে ছাত্র আন্দোলনের পথ ধরে একটি নতুন সরকার এসছে। আমরা জানি যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এখন উপদেষ্টারা কাজ করছেন, প্রায় মাসখানে হয়ে যাচ্ছে। যেটি বলছি যে আমাদের যে জন আকাঙ্ক্ষা ছিল, আন্দোলনে ছাত্রদের যে আকাঙ্ক্ষা ছিল, তার পরিপূরকভাবে সরকার কাজ করবে। এবং অতীতের যে সরকার, বিশেষত আওয়ামী লীগ যে স্বৈরাচারী যে শাসন আমলের যা কিছু লেগাসি আছে সেগুলোকে মানে সেখান থেকে জনগণকে পরিত্রাণ করবে, এক ধরনের সুশাসন, নির্বাচন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সংস্কার, নানা রকম কথাগুলো আমরা শুনছি। এবং এই সংস্কারের প্রশ্ন ধরে এখন আলোচনা এসছে যে সংবিধান পুনর্লিখন করবার কেউ কেউ প্রস্তাব দিচ্ছে, কেউ কেউ বলছেন যে সংবিধান পরিবর্তন করা দরকার। আমরা আজকেও সংবাদের যে সম্পাদক মন্ডলী আছে বিভিন্ন পত্রিকা, তাদের সাথে মাননীয় উপদেষ্টার আলোচনা শুনেছি, এবং সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। তো আপনার কাছে আসতে চাই, সারোয়ার ভাই, আপনার কাছে আসবো পরে। আগে আমরা স্টুডিওর অতিথির কাছ থেকে জেনে নিতে চাই যে জন আকাঙ্ক্ষা পূরণের সরকারের সক্ষমতা কতটুকু আছে। আকাঙ্ক্ষা পাহাড় সমান, কিন্তু এর পূরণের সক্ষমতা কতটুকু আছে সে নিয়ে কেউ নানা রকম মন্তব্য করছেন। বলছি যে সরকার রাজনৈতিক নেতৃত্বের সরকার নয়, এ সরকারে নানা রকম স্টেক হোল্ডার আছে, এনজিও প্রধান সরকার বলা হচ্ছে। ডক্টর ইউনূস তিনি বিশ্বে সমাদৃত, নন্দিত, তার হয়তো মাইক্রো ক্রেডিট তার কনসেপ্টের কারণে, কিন্তু তার যে একটা দেশ পরিচালনার নেতৃত্ব গুণাবলী কতটা আছে সে নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। আপনি এই সরকারের সক্ষমতা অন্তত এক মাসের যে কার্যকলাপে আপনি কতটা দেখছেন এবং আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ মিলেনিয়াম টিভির যারা দর্শক আছেন তাদের সবাইকে। দেখুন, সক্ষমতা যে প্রশ্নটা আপনি করেছিলেন, বাংলা একটা প্রবাদ আছে, যে রাধে সে চুলো বাঁধে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিটে সারা বিশ্ব জয় করেছেন, একেবারে কনকারার অফ দ্য ওয়ার্ল্ড ডক্টর ইউনূস। উনি এই ইন্টারিম গভর্নমেন্ট পরিচালনা করে বাংলাদেশকে মানুষের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রসঙ্গটা আপনি প্রথমে এনেছেন, এটাকে পূরণ করতে সক্ষম হবেন না এটা অন্তত আমি মনে করি না। আমি মনে করি উনি পারবেন। ওনার সাথে যারা উপদেষ্টারা আছেন অত্যন্ত ক্যাপাবল এবং খুব অভিজ্ঞ, নিশ্চয়ই পারবেন উনি। এবং সেই সদিচ্ছা ওনার মধ্যে কাজ করছে, এটা আমি মনে করি। কারণ দীর্ঘদিন উনি বাংলাদেশকে অবজার্ভ করেছেন, ওনার জন্ম থেকে পর্যন্ত, 84 বছর বয়স পর্যন্ত। এবং ওনার ভিতরে একটা চেতনা কাজ করে, আমার দেশটা এইভাবে চলা উচিত। আমি সারা বিশ্বে স্মল ক্রেডিট দিয়ে সারা বিশ্বের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছি, কিন্তু আমার দেশের মানুষ একটা দুঃশাসন থেকে মুক্তি পাচ্ছে না, সুশাসনের অভাব, এইটা থেকে মানুষকে মুক্তি দেওয়ার একটা আকাঙ্ক্ষা তার মধ্যে কাজ করতে পারে। আপনি জন আকাঙ্ক্ষার সাথে তার আকাঙ্ক্ষাটা মিলিয়ে ফেলেন, দেখুন বিষয়টা সহজ হয়ে গেছে। এখন যেটা হবে সরকারের সক্ষমতা, আমি মনে করি এই সরকারকে যদি সহযোগিতা করা হয় from each every corner of the society, আপনি যদি সবাইকে তাকে সহযোগিতা করে এই সরকারকে, এই সরকার সক্ষম তো আছেই, সফল হতে বাধ্য, সফল তাকে হতেই হবে। এখন কেউ তাকে ডিস্টার্ব করবেন, ডিস্টার্ব শব্দটা বললাম যে উনি ডিস্টার্ব ফিল করবেন, বা ওনার এই উপদেষ্টা পরিষদ যেটা সরকার এখন, তারা ডিস্টার্ব ফিল করবেন। নির্বাচন দিতে হবে 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। এইভাবে যদি আপনার দাবি দাওয়া উত্থাপন করেন, পাশাপাশি পেশাজীবীরা মানে এতদিন খবর নাই,
আনসারদের একটা মানে আমরা একটা বিশৃঙ্খলা দেখলাম। এই সরকার তো কঠোর হতে পারলো না বিচারপতি আব্দুল সাত্তারের মতো। তারা ফট করে একটা মানে কি ধর্মঘটের মতো করলো, সচিবালয় এসে ঘেরাও করলো। কিন্তু সরকারের কঠোরতার বিরুদ্ধেই তো আন্দোলন। না আমরা না সরকার কঠোর কঠোর না, হতে না দেখেছি, কঠোর হতে পারলো না। সরকারকে দেখেন আমি একটা রেফারেন্স টানি। 1981 সাল 2 বা 3 সপ্তাহ পর প্রেসিডেন্ট ইলেকশন, বিচারপতি আব্দুল সাত্তার সাহেব বিএনপির প্রার্থী এবং সে অস্থায়ী রাষ্ট্রপতি। তার বিরুদ্ধে ক্যান্ডিডেট একজন জাজ ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের। ওই সময় ব্যাংক কর্মচারীরা ধর্মঘট করলো একদম 11,000 ব্যাংক কর্মচারী, এই সিকিউরিটি গার্ড, জি। 11,000 কর্মচারীকে একদম ডিসমিস করে দিলেন বিচারপতি সরকার। ইলেকশন কিন্তু ওই 3 সপ্তাহ পরে। কেয়ার করলেন না যে এই 11,000 সাথে যে 50,000 ভোট থাকতে পারে, আরো 5 লক্ষ ভোট থাকতে পারে, কেয়ারই করলেন না। একটা ডিসমিস করে দিলেন ওদের চাকরি। কারণ যে লোকটা বেতন পায় 700 টাকা, মেডিকেল বিল উঠায় 18,000 টাকা পাচ্ছে। এই সমস্ত অনাচার গভর্নমেন্ট সহ্য করতে পারবে না। ওই বিশৃঙ্খলাটা দমন করছে। আজকে যে কিন্তু ওই সরকার বিরুদ্ধেও পরবর্তীতে দুর্নীতির অভিযোগ এনেই তো আবার শাসন এলো। এটা তো তারপরে এরশাদ সাহেব কি করছেন, দুর্নীতির কি পাহাড় করেছে সেই প্রসঙ্গে এখানে যেতে চাই না আমি। কিন্তু প্রশ্ন হলো এই যে আনসারদের বিশৃঙ্খলতা হয়ে গেল, এটার কোন যৌক্তিকতা আমি পাইনি। এই 15 বছর কি করেছে, এটা একটা ষড়যন্ত্র গভর্নমেন্টকে বিব্রত করার জন্য, বিপর্যস্ত করার জন্য। বছর তারা কথা বলতে পারেনি, তাদের কথা বলতে দেওয়া হয়নি, কথা শোনা হয়নি, যে করে তারা এখন সুযোগ পেয়েছে, তারা কথা বলতে দাবি দাবা তাদের অভিযোগ বলছে। আমাদের বেশিরভাগের বাড়ি গোপালগঞ্জ, আমরা সুযোগ পেয়েছি এই গভর্নমেন্ট ডিস্টার্ব করার জন্য। এই তো আনসারদের কথা, এদেরকে সাথে সাথে একেবারে চাকরি থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল। তোমাদের দরকার নাই, আইন শৃঙ্খলা করার জন্য পুলিশ বাহিনী যথেষ্ট, প্রয়োজনে বিডিআর থাকবে, মানে বিজিবি যেটা, আর এই ব্যবস্থা নিয়ে সেটা আমাদের নিবর্তনমূলক ব্যবস্থা হতো কিনা সরকারকে ডিস্টার্ব করা। দেখেন এই যে সরকারকে ডিস্টার্ব করার চেষ্টা না, সরকারকে ডিস্টার্ব করার যে চেষ্টা বিভিন্ন কর্মসূচি যাচ্ছে, আজকে অমুকে দাবি তুলে, অমুকে দাবি তুলে, অমুকে দাবি তুলে, সঠিক যে এই সরকার আসছে একটা এই যে সাংবিধানিক যে জটিলতা আছে বাংলাদেশে নির্বাচন নিয়ে, সরকার পরিচালনা নিয়ে, এটাকে সমাধান করা, সাংবিধানিক কি জটিলতা আছে কথা বলবো, সমাধান করবে। এটা সমাধান হলে যে রাজনৈতিক সরকার যখন আসবে তখন তোমাদের দাবি দেওয়া দিয়ে। মোহন ভাই আপনার কাছে আসবো। সারো ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সারো ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার জন্য প্রশ্নটি হচ্ছে যে বলা হচ্ছে যে সরকারকে যদি রাজনৈতিক দলগুলো বিভিন্ন সমাজের বিভিন্ন জনগণ বিভিন্ন অংশ গোষ্ঠী যদি সহযোগিতা করে, তাহলে সরকারের এই বাস্তবায়ন সংস্কার আমাদের জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। কিন্তু মোহন বলছেন যে আমাদের আনসারও দাবি নিয়ে আসছি, আমরা নানা সময় দাবির নানা রকম মিছিল দেখছিলাম, একেবারে স্কোপ দেখছিলাম বেশ কয়েকদিন, যদিও সেটা কন্টেইন করা গেছে। আমরা সাম্প্রতিক খবর পাচ্ছি যে সাভার অঞ্চলে, গাজীপুর অঞ্চলে সেখানে যে পোশাক শ্রমিকরা আছে তারা আবার দাবি নিয়ে এক ধরনের মোবিলাইজেশন করবার চেষ্টা করছে, সেখানে আবার পুলিশ এক ধরনের ব্যবস্থা গ্রহণ করবার প্রস্তুতির কথা আমরা শুনছি। তো আপনি কি দেখছেন যে আসলে এটি এক ধরনের প্রতিবিপ্লবী কর্মকাণ্ড, সরকারকে নাজেহাল করার জন্য এক ধরনের, যেটি অনেকে বলবার চেষ্টা করছেন যে দূরভিসন্ধিমূলক কাজকর্ম, সংগঠিত কাজকর্ম এরকম চলছে, এটি কি আপনি মনে করেন, নাকি আসলে জনগণের একটি তাদের দাবি দাবা বহুদিন পর তারা সুযোগ পেয়েছে কথা বলবার, সেই পরিস্থিতি পেয়েছে বলে তারা বলছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ-আলোচক মোহন ভাইকে। আমরা আগে অনেক সময় পার্টিসিপেট করেছি বিভিন্ন টক শোতে একসাথে, এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন অথবা দেখবেন, আমি মনে করি দুইটা এলিমেন্টই রয়েছে। জনগণের যে নিষ্পেষিত 15 বছরের দাবি সেটাও রয়েছে, এবং সরকারকে নাজেহাল অথবা বেকায়দায় ফেলার প্রবণতাও রয়েছে। ক্লিয়ারলি আনসার যেটা করেছে, ইউনিফর্ম পরে যে একটা মিউটিনি করার চেষ্টা করেছে, এইটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা ক্লিয়ার মানে ডেমনস্ট্রেশন। এবং এখানে সব আনসারের সদস্য ছিল না, এখানে ছাত্রলীগ এবং যুবলীগের সদস্যরা আনসারের ইউনিফর্ম পরে ছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা জানতে পেরেছি। এবং সঠিক ভাবেই তাদেরকে গ্রেপ্তার করে 300-র অধিক তাদেরকে জেলে পড়েছে, সঠিক কাজটাই করছে। কিন্তু আনসারের এই মিউটিনিটা আরো কঠোর হস্তে দমন করা উচিত ছিল, ছাত্রদের দিয়ে দমন না করে, যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল
তাদেরকে দিয়ে এটাকে দমন করা উচিত ছিল। কারণ এইটা এই 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 অন্তর্বর্তীকালীন সরকার একটা সুযোগ পেয়েছিল তাদের শক্ত একটা অবস্থান প্রকাশ করার। এনিওয়ে, সো আপনি যে জন আকাঙ্ক্ষার কথা বলেছিলেন, আমি সেই জায়গাটায় মানে আলোচনায় আসতে চাই যে এই বিপ্লবী সরকার, অনেকে এটাকে বিপ্লব বলে না, অনেকে উদ্বুদ্ধন বলে, বিভিন্ন ভাবে এটাকে ডিফাইন করার চেষ্টা করছে। আমি মনে করি বিপ্লব, আপনি যদি ডেফিনেশন দেখেন গুগলে এখন যে যদি রেভলিউশন টাইপ করেন, আপনি দেখবেন যে যখন একটা গ্রুপ অথবা কোনো রাষ্ট্র একটা ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়, সেটাই বিপ্লব। তো এটা তো একটা ব্যবস্থার পরিবর্তন। তো তাদের মূল আকাঙ্ক্ষা কি ছিল? যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থার গোড়াপত্তন করা যাতে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে, বাংলাদেশে আর কোনোদিন লুটেরাতন্ত্র সৃষ্টি না হতে পারে, মাফিয়াতন্ত্র সৃষ্টি না হতে পারে, এবং বাংলাদেশে যে এই একটা পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে, জন আকাঙ্ক্ষার প্রতি তারা অ্যাড্রেস করতে পারে না। আজকে দেখেন রিপোর্ট বের হয়েছে যে এই শেখ পরিবারের নামে যত প্রজেক্ট করেছে সেইখানে ৫১,০০০ কোটি টাকা জনগণের সম্পত্তি নষ্ট হয়েছে, যেটার কোনো প্রয়োজন ছিল না। সো এই পরিবারতন্ত্রের মধ্যে তো আমরা এইগুলোই দেখি। মনে করেন প্রত্যেকটা অফিসে একটা মুজিব কর্নার ছিল, এবং এই যে স্ট্যাচু গুলো করা হয়েছে, আমরা সবসময় বলেছি, যখন এই সরকারের পতনের আগে বলেছি যে মানে ফ্যাসিস্ট সরকারের পতনের আগে বলেছি যে এইগুলো কোনো কিছু থাকবে না। কারণ আপনি জন ম্যান্ডেট নিয়ে যদি সরকার পরিচালনা না করেন, ন্যায্যতা যদি না থাকে, সুশাসন ন্যায় বিচার যদি না থাকে, এইগুলো কোথাও টিকে থাকে নাই, বাংলাদেশেও টিকে থাকবে না। তাহলে যারা যারা এই এই আকাঙ্ক্ষা নিয়ে যখন তারা ছাত্ররা নেমেছে, আপনি দেখেন যে একটা থিওরি আছে যে 1 থেকে 2% মানুষ যদি রাস্তায় নামে তাহলে যে কোনো স্বৈরাচারী সরকারের পতন হয়। ছাত্ররা এই আকাঙ্ক্ষাকে সামনে এনে যখন আহ্বান জানিয়েছে, মানুষ এই আকাঙ্ক্ষার প্রতি আকৃষ্ট হয়ে, এবং মোহন ভাই আই এম শিওর সে নেমেছে। আমি আমার স্ত্রীকে থামিয়ে রাখতে পারিনি, আমার বাচ্চাদেরকে থামিয়ে রাখতে পারি নাই। আমি অনেক অফিসার দেখেছি যে তার বাচ্চারা রাস্তায় নেমে গেছে, অফিসারের ওয়াইফ তাদেরকে দেখার জন্য নেমে গেছে, সার্ভিং অফিসার সেও রাস্তায় নেমে গেছে তার পরিবার দেখার জন্য। এইভাবে মানুষ সম্পৃক্ত হয়ে গণ উত্থান ঘটিয়েছে। এবং আমি যেন এই মহাখালী থেকে আপনার এই গণভবনে হেঁটে গিয়েছি, আপনার প্রধানমন্ত্রীর যে দপ্তর যে কিভাবে মানুষ উল্লাস করেছে, বিজয় উল্লাস করেছে, সেগুলো আমরা দেখেছি। অতএব বিপ্লব হয়েছে, বিপ্লবী সরকার গঠনও হয়েছে, কিন্তু ইতিহাস বলে যে অনেক বিপ্লব ব্যর্থ হয়েছে। যেমন রিসেন্ট উদাহরণ যদি আমরা বলি, সেখানে আপনি যদি রোমানিয়া দেখেন, চাউসেস্কু পতন হওয়ার পরে রোমানিয়া কিন্তু সেরকম রিফর্মস হয়নি। সাদ্দাম হোসেন অথবা গাদ্দাফি পতন হয়েছে, কিন্তু সেই দেশ কিন্তু পুনর্গঠন হতে পারে নাই। তারা কিন্তু এখনো স্টাম্বলিং ব্লক এইভাবে চলছে যে তাদের ওই একদম ফেইল্ড স্টেটের মাধ্যমে চলছে। সেই জন্য এই সরকারকে যদি ডেলিভারি করতে হয় যে রেভলিউশনের যে মূল উদ্দেশ্য, তাহলে তাদের সবাইকে সহযোগিতা করতে হবে, এটা সত্য। কিন্তু প্রতি বিপ্লবের যে প্রবণতা এবং পৃথিবীর অনেক বিপ্লব যে সফল হয় নাই, সেটা তাদের মাথায় রাখতে হবে। এই যে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ এখন যে যেভাবে দাবি দেওয়া নিয়ে মাথায় আসছে, যে অ্যাজিব 15 বছরে তাদের আর কোনো দাবি ছিল না, এই দাবিগুলোর পিছনে কিন্তু প্রতি বিপ্লব ঘটাবার যে প্রবণতা আমরা সেনাবাহিনীতে দেখেছি, যে আপনার সেই সময় একটা চাপ সৃষ্টি করেছিল। এই যে মুজিব নামে একটা অফিসার, সে তখনই ওয়াকার সাহেবকে চাপ সৃষ্টি করেছিল যে আপনি ক্ষমতা নেন। কারণ এই অফিসারদের, সিনিয়র অফিসারদের মুষ্টিমেয় কিছু অফিসার, তারা এত বেশি দুর্নীতি করেছে, এত বেশি সম্পত্তি করেছে, তারা জানে যে ক্ষমতা নানলে তারা বিপদে পড়বে। এবং অলরেডি আপনি জানেন পত্রিকা আসছে যে একটা তদন্ত চলছে। অতএব এই যে প্রতি বিপ্লবের প্রবণতা, এইটা কিন্তু চলমান থাকবে। এবং স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে 2টা সিনারিও হয়। একটা সিনারিও গ্রেপ্তার হয় অথবা নিহত হয়। 2 নম্বর সিনারিও হয়েছে পালিয়ে যেতে সক্ষম হয়। লক্ষণ দাস কিন্তু পালিয়ে গেছিল। আমাদের এখানে 2 নম্বর সিনারিও, তিনি ফ্যাসিস্ট পালিয়ে গেছেন। এই পালিয়ে যে আপনার ফার্দিনান্দ মার্কোসের কথা মনে আছে, সে কিন্তু পালিয়ে গেছিল, হাওয়াইতে পালিয়ে গেছিল, এখানে কিন্তু ইন্ডিয়া পালিয়ে গেছে। এবং এই যতদিন সে জীবিত থাকবে ততদিন কিন্তু সে প্রচেষ্টা চালাবে কামব্যাক করার জন্য। ফার্দিনান্দ মার্কোস কিন্তু মরার একদিন পর্যন্ত ফিলিপিন্সে ফেরত আসার চেষ্টা করেছে। সো এইগুলো থাকবে। সেই জন্য আমি মনে করি যে
এই এই যে দাবিগুলো এখন করা হচ্ছে, এর বড় অংশ আপনার এই সরকারকে বেকায়দায় ফেলানো অথবা নাজেহাল করার একটা প্রচেষ্টা, অপচেষ্টা বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। জি, ধন্যবাদ সৌরভ ভাই। কিন্তু আমরা দেখলাম যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালা, প্যাডেল চালিত রিক্সাওয়ালা তারাও তাদের দাবি নিয়ে গেল, তো তারাও কি প্রতি বিপ্লবী শক্তি? এরকম নানা রকম শ্রেণী পেশা না না, তারাও আমি মনে করি খুব বেশি সরলীকরণ করে ফেলি কিনা? আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি তারাও প্রতি বিপ্লবীর এলিমেন্টস হতে পারে, কারণ 15 বছরের একটা সরকার, তাদের আপনার প্রশাসন সহ বিভিন্ন স্তরে 4-5 লেয়ারের তাদের লোক আছে। মনে করেন শুধু সচিব নয় বা শুধু মন্ত্রী নয়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আপনার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরকম বিভিন্ন ভাগে এইরকম প্রত্যেকটা স্তরে তাদের লোক রয়েছে। এটা তাদের প্ল্যানের অংশ ছিল। তাদের আপনার ধন্যবাদ সৌরভ ভাই। টিকে আপনাকে আপনি থাকুন আমাদের সাথে, আমাদের সিস্টেম আপনাকে আমরা শুনতে পাচ্ছি, দর্শক শুনতে পাচ্ছেন। মোহন ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে আপনি যদি হচ্ছে যে প্রতি বিপ্লবী তৎপরতার কথা আমরা শুনছি, যে প্রতি বিপ্লবের পরে এক ধরনের পাল্টা বিপ্লব বা প্রতিক্রিয়াশীল বিপ্লব তা আসতে পারে, সেটি সম্পর্কে সচেতন থাকতে হবে সরোয়ার ভাই যেটি বললেন। কিন্তু আসলে এই যে সচেতন থাকতে গিয়ে আরেক ধরনের পাওয়ার এক্সারসাইজ করা বা আরেক ধরনের ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে, মানে এই সরকারও আপনি যেটি বলছিলেন যে কি বলে আমাদের আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, স্টার্ন ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, সেটি তাহলে সরকারের ভাবমূর্তি সংকটে পড়বে কিনা? অর্থাৎ আমরা যেটি বলছি যে একটা সুশাসন ও বিগত সরকারগুলো যারা করেছে এই সরকার সেটি করবে না, এরকম একটা দৃষ্টান্ত তার স্থাপন করতে চায়। সরকার তো সব পার্টিজান করেছে, তারা কোনো বিশৃঙ্খলা দমন করতে পারে নাই, দুষ্কৃতকারীদের দমন করতে পারে নাই, কোন চোরাকারবারিকে শাস্তি দিতে পারে নাই, বরং চোরাকারবারিদের উৎসাহিত করেছে। দেশের থেকে অর্থ পাচার রোধ করতে পারে নাই, বরং নিজেরাই অর্থ পাচার করেছে। আলিবাবা 40 চোরের মতো, আলিবাবা একজন আর 40টা চোর, আলিবাবার প্রতিদ্বন্দ্বী ওই যে 40 চোরের গ্রুপ, ও 40 চোরের ফ্যামিলি হয়ে গেছে। সবকিছু এখন ভালো কাজ তো করতে পারে নাই, বিষয়টা অবকাঠামোগত উন্নয়ন ছাড়া। মানুষ দেশকে শক্তিশালী করার জন্য, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যেগুলো করা দরকার সেগুলো করতে পারে নাই। সমাজকে সন্ত্রাস মুক্ত করার জন্য, দুষ্কৃতকারী মুক্ত করার জন্য যেটা করা দরকার সেটা করতে পারে, বরং নিজেদের দলের ছাত্র এবং যুব ক্যাডারদের সশস্ত্র অবস্থায় মাঠে নামিয়ে দিয়ে দেশটাকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সুতরাং ভালো কাজ খুব কম, তার ফল তারা পেয়েছে। আমরা দিতে চাইলেও পারবো না। এখন এই সরকার যদি কোনো বিশৃঙ্খলাকে দমন করে, এই দেশের মানুষ সেটাকে সমর্থন করাটা আননেসেসারি, অযৌক্তিক একটা দাবি নিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেখানে যদি সরকার কঠোর সেটা দমন করে, অবশ্যই দেশের মানুষ সমর্থন করবে। এই জন্য তাদের আকাঙ্ক্ষার সরকার হলো এটা। এটা কোন রাজনৈতিক দল কিন্তু সরকারটাকে ক্ষমতায় আনেনি। যেমন 2006 সালের ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারকে যে বর্তমান পতিত শেখ হাসিনা বলছিলেন এটা আমাদের আন্দোলনের ফসল সরকার। এবার কিন্তু কোন রাজনৈতিক দল বলতে পারবে না যে এই সরকার তারা এনেছে, এটা এনেছে ছাত্র জনতা এবং তাদেরই রাজনৈতিক দলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে রাজনৈতিক দল যদি শেষ মুহূর্তে মাঠে না থাকতো তাহলে এই আন্দোলন হয়তো সফল হতো না। আমরা পক্ষ থেকে কিন্তু এই বক্তব্য আমরা বলছে, তারা এটা বলতে পারে, কিন্তু যুক্তি দিয়ে বুঝাতে হবে যে 15 বছর তারা কি করেছিল। 15 বছরে তো তারা শেখ হাসিনার গদিকে 1 ইঞ্চি তোলাতে পারেনি। আর এই শিক্ষার্থীদের আন্দোলন 15 দিনে এই সরকার গদি শুধু তোলায়নি, একেবারে উল্টে দিয়েছে, একেবারে উল্টে দিয়েছে। সুতরাং ওই গল্প টল্প আমাদের কাছে করা যাবে না। আমি তো 1969 সাল থেকে রাজনীতির অবজারভার, ছেলেবেলা থেকে দেখে আসছি রাজনৈতিক ঘটনাগুলি। আমাদের কাছে গল্প টল্প করবো না। এগুলি চলবে হলো যে 1990 করে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে, এখন তাদের বয়স 20-25, তাদের কাছে এই গল্পগুলো চলবে, আমরা করেছি। কারণ 90 গণঅভ্যুত্থান তো আমরা দেখছি, আইয়ুব খানের পতনও আমরা দেখেছি। সুতরাং এইগুলো বলার দরকার নাই। কথা হলো যে এই সরকার সাথে আমরা চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি, মানে সক্ষমতা এবং চ্যালেঞ্জ। আপনি বলছেন যে সরকারের সক্ষমতা আছে, কিন্তু চ্যালেঞ্জ গুলো কি? চ্যালেঞ্জ গুলো আছে। আমি খুব ভয় পাচ্ছি আজকে। কেন? স্পিকার ডক্টর সুজন চৌধুরী কোন রকম মানে পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে উনি পদত্যাগ করলেন।
কেউ তার পদত্যাগ চায় নাই। আপনি খেয়াল করতে হবে বিষয়টা। কেউ তার পদত্যাগ চায় নাই। কেউ তাকে পদত্যাগ করতে বাধ্য করে নাই। বলে নাই আপনি পদত্যাগ করেন। হ্যাঁ, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। মামলা হয়েছে, মামলাটা সেটা করে দেখা যাবে। কিন্তু আমাদের এই বর্তমান যে সংবিধান বহাল আছে, এই সংবিধান অনুযায়ী এই স্পিকার থাকবেন পরবর্তী সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে, নির্বাচন হওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল যাকে স্পিকার করবে উনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। ওই সংসদ সদস্যদের উনি এখন তো আর সংসদ নেই। দেখেন, বলি সংসদ নেই, আমি বলছি, বলতে দেন আগে উনি সংসদ ডিজলভ হলেও স্পিকার এবং স্পিকার থাকেন। 2006 সালে যখন সংসদ ডিজলভ হয়ে গেল, স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী কিন্তু পতাকা লাগিয়ে ঘুরেছেন 2008 সাল পর্যন্ত। 9 সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তাদের পার্লামেন্ট হলো, সংসদীয় দল হলো, পার্লামেন্ট গঠন হলো, তখন ওই স্পিকারের কাছে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার তাদেরকে শপথ করিয়ে, শপথটা করার পরে দায়িত্ব হস্তান্তর করেছিলেন। আজকে স্পিকার পদত্যাগ করেছেন। স্পিকার পদত্যাগ করে একটা সাংবিধানিক সংকট দেখা দিল। কেন জানেন? আমাদের বর্তমান সংবিধানে আছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, পদত্যাগ করতে বাধ্য হন বা কোনো কারণে উনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বা বাধ্য হন, অসুস্থ হতে পারেন, মারা যেতে পারেন, ওনার অনুপস্থিতিতে সংসদের স্পিকার ভারপ্রাপ্ত বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর স্পিকার যদি না থাকে, এখন তো স্পিকার এখন দায়িত্ব পালন করবেন কে? এই যে সাংবিধানিক সংকট, আমার তো মনে হচ্ছে এটা পরিকল্পিত। বাংলাদেশকে একটা নতুন সাংবিধানিক সংকটে ফেলার জন্য ফ্রম সাম কর্নার এটা করা হয়েছে। কিন্তু আমরা তো এই দাবি শুনছি যে বর্তমান যে রাষ্ট্রপতি সেটা আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি, ফলে স্বৈরাচারী সরকারের রাষ্ট্রপতি তার ক্ষমতা থাকার নৈতিক অধিকার নাই। অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করছে। এটা তারপরে তারা রাজনীতি বিজ্ঞান সম্পর্কে কতটুকু জানে না আমি জানি না, হয়তো আমার থেকে অনেক বেশি জানে, তারা অনেক বেশি পণ্ডিত। কিন্তু আমি যতটুকু বুঝি যে এই রাষ্ট্রপতি নির্বাচিত থ্রু দি পার্লামেন্ট 5 বছরের জন্য। 5 বছরের আগে উনি যদি নিজে পদত্যাগ না করেন আর মারা না যান, ওনাকে সরানোর কোনো ক্ষমতা কারণ নাই। এখন বলবেন বিপ্লবের কথা। যদি বিপ্লব হয়, এটাকে বিপ্লব ধরে নেন আপনি, এবং রাষ্ট্রপতিকে আপনি আউট করতে চান, তাহলে আপনাকে এই যে আমার হাতে আছে সংবিধানটা, আপনাদেরকে এই যে আমাদের পবিত্র সংবিধান, এটা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দিয়ে আমরা এই সংবিধান পেয়েছি, যদি এরপরে 16টা পরিবর্তন হয়েছে। এই সংবিধান যদি বহাল থাকে তাহলে আপনি রাষ্ট্রপতিকে সরাতে পারবেন না। দেখেন, রাষ্ট্রপতিকে সরাতে হলে যে শূন্যতা সৃষ্টি হবে, যেটা সংবিধান আপনাকে বাতিল করতে হবে, একদম বাতিল। বাতিল করার পরে অর্ডিন্যান্স দিয়া আপনাকে রাষ্ট্র চালাতে হবে। সেক্ষেত্রে আপনাকে আর গণতান্ত্রিক শাসন থাকলো না, তার জায়গা কারা দখল করবে এটা তো আপনি বুঝতে পারেন। ওই শূন্যতা কিভাবে পূরণ হয়। সুতরাং যারা বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, তারা একটা সাংবিধানিক শূন্যতা যে তৈরি হবে, সেই শূন্যতার কথাটা চিন্তা করছে। মোহন ভাই, কিন্তু বিতর্ক শেষ নাই, কথা থেমে নাই। আমরা ব্যারিস্টার সারোয়ার ভাই আপনার কাছে আসবো, কিন্তু তার কথা শুনতে পাচ্ছি না আমি, এটা মুশকিল। যে আমরা সারোয়ার ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। এমসিআর থেকে একটু আমাদের সহযোগিতা করবেন যেন আমরা এখানে টক ব্যাগে আমরা এখন শুনতে পান এখন শুনতে পাচ্ছি। সারোয়ার ভাই, যেটি হচ্ছে যে এই যে বললো যে রাষ্ট্রপতির, অনেকে বলছেন যে এটি বিপ্লবী একটি সরকার, জনগণের অভিপ্রায় অভিব্যক্তি হিসেবে এই সরকার এসছে, ফলে এই সরকারের কাছে সংবিধান বড় কথা নয়, নির্বাচিত রাষ্ট্রপতি বড় কথা নয়, স্পিকার বড় কথা নয়। এই সরকার, অনেকেই বলছেন যে সরকারের পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান পুনর্লেখন করা দরকার। যদিও সংবিধানের অধীনে সরকার ক্ষমতা, মানে উপদেষ্টারা তারা সংকল্প নিয়েছেন, ওত নিয়েছেন, কিন্তু এই বক্তব্যটি আছে, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায় হিসেবে সরকার যাই করবেন তাই করতে পারেন। আপনার ব্যাখ্যা কি? আমি এই মতের সাথে একমত, কারণ সংবিধান মেনে কিন্তু গণ অভ্যুত্থান হয়নি, এবং কোথাও সংবিধান অথবা আইন মেনে কিন্তু বিপ্লব হয় না। তো আপনি দেখেন যে সংবিধানের এক অংশ মানা হচ্ছে, অপর অংশ মানা হচ্ছে না। সংবিধান মেনে আপনার এই উপদেষ্টা পরিষদ তো সংবিধানে নাই, এটা তো সংবিধান মেনে হয়নি। সংবিধান অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থা সেইটাই সংবিধানে নাই, তাহলে এখানে সংবিধানের প্রভিশন মানা হয়নি। আপনি যে পার্লামেন্ট ডিজলভ করলেন সেটাও তো প্রভিশন মানা হয়নি।
করছে, স্প্লিট করছে, মাঝে মাঝে শুনতে হ্যাঁ পাচ্ছি না। এমসিআর একটু ব্যবস্থা নেবেন। জি। তো আহ, যে যে আকাঙ্ক্ষাগুলো আপনার বিপ্লবীরা বলেছে সেইটাকে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত অথবা সংস্কার করতে চান, তাহলে সর্বাগে অবশ্যই সংবিধান পুনর্লেখন করতে হবে, যে দাবিটা ইতিমধ্যে আরো অনেকেই কিন্তু এটা বলে যাচ্ছেন। আলী রিয়াজ সাহেব আপনার বা আরো অনেকের আমি ইন্টারভিউ দেখেছি যে তারা এগুলো করেছে। তো অবশ্যই সংবিধান রিরাইট করাই হবে সবচেয়ে বড়, বিপ্লবীদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় একটি ব্যাপার। সেইখানে আপনি দেখেন যে আমাদের এই সংবিধান স্বৈরতান্ত্রিকতাকে সৃষ্টি সংবিধান করে। পুনর্লেখন করা বা নতুন সংবিধান করার প্রথম কথা হচ্ছে যে সেটির প্রয়োজনীয়তা আছে কিনা। আমাদের তো একটি সংবিধান আমরা ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি, সেখানে তো অনেকগুলো ধারা আছে, সে অনুযায়ী দেশ চলেছে। কোনো ধারা হয়তো পরিবর্তন, সংযোজন, সব বিয়োজন হতে পারে। সংবিধানের পুনর্লিখনের একটি তো হ্যাকটিক ওয়ার্ক, তো এই কাজটি করতে তো অনেক সময় লাগবে। সে ততটুকু এখানে তিনটে অপশন আছে, সংস্কৃতি পারমিট করবে কিনা। আমি অবশ্যই পারমিট করবে। এই কারণেই পারমিট করবে যে আজকে অনেক রাজনৈতিক দলের আমরা দাবি দেখছি যে একটা নির্বাচনের টাইম টেবিল দেওয়ার জন্য। তারা ভুলে গেছে যে এবারে পরিবর্তনটা হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, এটা কোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়। দুই বা ততোধিক দল বসে এইটা একটা নতুন অ্যামেন্ডমেন্ট এনে এইটা এখানে আনেনি। সো তাহলে এই সংবিধান রেখে বিপ্লবীদের যে সবচেয়ে বড় উদ্দেশ্য যে বাংলাদেশে আর কোনোদিন যেন স্বৈরতন্ত্র সৃষ্টি না হয়, সেইটা তো আপনি রুখতে পারবেন না। আমাদের সংবিধানই হয়েছে স্বৈরতন্ত্র সৃষ্টির সবচেয়ে বড় মেকানিজম। এখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নাই। আপনার এখানে যে সরকার প্রধান সে পার্লামেন্টের প্রধান, সে আবার দলের প্রধান, যার জন্য এখানে যদি আপনি ফ্রেশটাও বসিয়ে দেন সে অটোমেটিক স্বৈরতন্ত্র সৃষ্টি হবে। তাহলে ও অপশনগুলো কি? অপশন এক, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুধু সংবিধান পুনর্লেখনের জন্য একটা নির্বাচন হবে। আর অপশন টু, আপনি একটা এক্সপার্ট গ্রুপ আপনি সৃষ্টি করলে তারা সংবিধান পুনর্লেখন করবে। এবং আমি মনে করি এই সংবিধান অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। এখানে রাজনৈতিক দলকে রেগুলেশনের একটা প্রভিশন থাকবে যে যারা নিজের দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস করে না তারা কিভাবে গণতান্ত্রিক রাজনীতি করবে, দলের ভিতরে এই নেতৃত্বের পার্মানেন্ট ব্যবস্থা থাকবে কিনা। সেকেন্ড অপশন, এই যে একটা এক্সপার্ট গ্রুপ যারা এই সংবিধানে একটা ড্রাফট দেবে সেইটার উপর একটা গণভোট হবে। সেই গণভোটের মাধ্যমে ওই সংবিধান ম্যান্ডেট পাবে, সেই সংবিধানের আলোকে নির্বাচন হবে। এবং এইটা 5 বছরে করা সম্ভব আমি মনে করি। কারণ আমরা দেখেছি যে এই সরকার 3 থেকে 6 বছরের একটা কথা পেপার পত্রিকায় এসেছে। আপনাকে ঐতিহাসিক দুইটা তথ্য বলি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফ্রান্স স্টেবল হতে 10 বছর সময় নিয়েছিল। এবং দক্ষিণ কোরিয়ায় এই বাংলাদেশের মতো যখন এই দুর্বৃত্তায়িত রাজনীতি ছিল যেটা বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আগে ফেস করেছে, 28 বছর পরে তারা গণতন্ত্রে ফেরত আসছে, 28 বছর পরে। অতএব এবং এই সরকারের জনসমর্থনে একটা কথা বলছেন না, আমি মনে করি যতক্ষণ তারা সুশাসন, ন্যায় বিচার ডেলিভার করতে পারবে, যতক্ষণ তারা মানুষের পক্ষে কাজ করবে, মানুষের সমর্থন তাদের থাকবে। আর এই রাজনৈতিক দলগুলো আপনাকে ধন্যবাদ যে আসলে এই সরকার কতদিন থাকবে নিয়ে বিতর্ক চলছে, এই বিতর্কের শেষ নেই। কিন্তু আসলে আমরা এই সরকারের প্রধান উপদেষ্টা তাকে বলতে শুনেছি যে জনগণ যতদিন চাইবে ততদিন থাকবে, যতদিন জনগণ বিদায় করবে তিনি চলে যাবেন। কিন্তু বিদায়ের প্রক্রিয়াটা কি হবে সেটি নিয়েও কথা আছে, যে এটা নির্বাচিত সরকার তো নয়, ফলে নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে বিদায় করা যায়, আর একটু আন্দোলনের মধ্য দিয়ে করা যায় সরকার যদি অজনপ্রিয় হয়, আমরা অতীতেও দেখেছি। তো এগুলো নিয়ে কথা চলছে। এখন সরকার যদি বেশি বিলম্বিত হয় সেক্ষেত্রে আসলে আরো নতুন ধরনের কোন সংকট তৈরি হয় কিনা, অনাস্থার একটা পরিবেশ তৈরি কিনা সেটি নিয়েও নানা কথা আছে। আমরা একটু বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে করেই আবারও আলোচনায় ফিরতে চাই। যাচ্ছি নির্ধারিত বিরতিতে। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক আমরা বিরতির শেষে আবারও স্বাগত জানাই। আপনারা দেখছেন মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠান।
আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি চলছে, এম সারোয়ার যেটি বলছেন যে আসলে এটি একটি বিপ্লবী সরকার, অন্যান্য সরকারগুলো থেকে এটা পার্থক্য আছে, ফলে এটা জনগণের অভিপ্রায় হিসেবে সংবিধান প্রণয়ন, নতুন সংবিধান করা দরকার এবং সেখানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি থাকা দরকার। তারা একটা সংবিধান রিকমেন্ড করবে, একটা এক্সপার্ট গ্রুপ থাকতে পারে এবং সেটার ভিতরে গণভোট হবে, জনগণ একটা ম্যান্ডেট দিবে এবং তারপরে নির্বাচন হবে। এবং এই জন্যই সরকারকে সময় দেওয়া দরকার। কোরিয়ায় 28 বছর লেগেছে, অন্যান্য অনেক দেশে এরকম উদাহরণ আছে তিনি বলছিলেন। নিশ্চয়ই দক্ষিণ কোরিয়া সেটি হবে। জি, সেক্ষেত্রে আপনার একটু মতামত চাইবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে তো এটি কোনো রাজনৈতিক আন্দোলন হয়নি, এটি স্বতঃস্ফূর্ততার ভিত্তিতে একটা আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন কিন্তু সময় আসলে রূপরেখা কি হবে, দাবি দাবা কি হবে, সেটি কিন্তু সুনির্দিষ্ট চিহ্নিত নয়। ফলে এখন অনেকেই অনেক রকম দাবি দাবার কথা বলছেন, অনেক রকম পরিবর্তনের কথা বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো তারা স্টেক হোল্ডার হিসেবে তারা সেটাকে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবে যদি অনেক সময় লাগে সরকারের। এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে সরকার যে আশু যে কর্তব্যগুলো আছে, তার যে সংস্কারের কাজগুলো আছে, সেটি সরকার করতে পারবে কিনা, না একটি বড় রকম কাজে, একটা চ্যালেঞ্জের কাজে হাত দিলে পরে গুড়ে বালি, মানে সবটাই সমস্যা হতে পারে। একটু সময় দিয়ে আর কি। যে ঘটনা হলো সময়টা তো আপনার কাজের উপর নির্ভর করে আপনার কাজটা কত বড় করবেন। আমি বলবো আলী রিয়াজ সাহেব যে কথাটা বলেছেন, প্রফেসর আলী রিয়াজ, যে সংবিধান পুনর্লিখন, এখানে একটা বিভ্রান্তি আছে। অনেকে মনে করছে যে এই সংবিধানটা শুরু থেকে যা শেষ আছে সব ফালাই দিয়ে নতুন করে লিখতে হবে। পুনর্লিখন তো মানে সেটা না, আপনাকে কিছু অংশ বাদ দিয়ে কিছু অংশ নতুন করে লিখতে হবে। যেইগুলো সুশাসনের জন্য প্রয়োজন, যে সমস্ত আর্টিকেলগুলো সুশাসনের জন্য প্রয়োজন, সেইগুলোকে আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আর যে আর্টিকেলগুলো একটি সরকারকে বা একটি সরকার প্রধানকে স্বৈর শাসকে রূপান্তরিত করতে সহায়তা করে বা ভূমিকা রাখে, সেই আর্টিকেলগুলোকে একেবারে ফালাই দিতে হবে ওয়েস্ট বক্সে। এক। দ্বিতীয় হলো, আপনি যদি এই সরকারকে যদি বিপ্লবী সরকার বলেন, তাহলে বিপ্লবী সরকারের নেচার হলো যে পূর্ববর্তী যে সংবিধান যেটা থাকে সেই দেশের, ওটাকে অ্যাব্রোগেট করে দেয়, বাতিল করে দেয়। তাহলে আপনাকে এই সংবিধান বাতিল করতে হবে, এই সংবিধান মোতাবেক আপনি কোনো কাজ করতে পারবেন। কিন্তু এই সংবিধানকে সুরক্ষা দিবে, সংরক্ষণ করবে, এই মর্মেই তো তারা সংবিধানের অধীনে কিন্তু অঙ্গীকার শপথ নিয়েছেন। এখন এই সংবিধান বাতিল করবার ক্ষমতা তাদের আছে কিনা? সুতরাং ওটাকে করা যাচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? এখন সংসদ নাই, আপনি স্পিকার পদত্যাগ করলেন, গণপরিষদ গঠন করে সংবিধানকে পুনর্লিখন, যেটা আর কি রিরাইট করা, নিউলি রাইট না, রিরাইট করা। পরীক্ষার খাতায় আমরা সংশোধন করে না, কাইটে দিয়ে লাইন পরীক্ষার খাতা করতাম না, এরকম করে সব জায়গায়। তো এখন সেটা করতে হবে গণপরিষদ গঠন করে। গণপরিষদ ইতিহাসটা দেখেন, 1947 সালে যখন ভারত ভাগ হয়ে পূর্ব পাকিস্তান এবং ভারত হলো ভারত ইন্ডিয়া, পাকিস্তানে এবং ভারতে গণপরিষদ হয়েছিল সংবিধান তৈরি করার জন্য। কাদের দিয়ে? 46 সালে যেই নির্বাচনটা হয়েছিল ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, ওখানে যারা এমএলএ হয়েছিলেন, নির্বাচিত প্রতিনিধি, তাদেরকে তারা এই গণপরিষদ গঠন করা হয়েছিল। কিন্তু এখন তো পাকিস্তানে সেই গণপরিষদ কোন সংবিধান রচনা করতে পারেন নাই। 56তে চেষ্টা করা হলো। আইয়ুব খান স্বৈর শাসক 1962-তে আরেকটা গণপরিষদ গঠন করলেন, বিশিষ্ট নাগরিকদের নিয়ে, রাজনীতিবিদ সবাইকে নিয়ে একটা সংবিধান প্রণয়নের চেষ্টা করলেন। তো সেটা করার পরে ওই গণপরিষদের এই যে সংবিধান করলেন, ওই সংবিধান দিয়ে 1964-এ রাষ্ট্রপতি নির্বাচন করলেন সরাসরি, যেটা আমাদের মিস ফাতেমা জিন্নাহ ওনার সাথে কন্টেস্ট করে প্রতিদ্বন্দ্বী ছিলেন। জি, 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা আরেকটা গণপরিষদ পেলাম, সেটা হলো পাকিস্তান আমলে এহিয়া খানের এলোফের আন্ডারে যে ইলেকশনটা হলো, ওখানে এমএনএ এবং এমপিএ যারা ছিল তাদেরকে হলো ওই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এবং ওনাদেরকে বলা হতো মেম্বার অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এমসিএ। সেই গণপরিষদের মানে মাননীয় এমসিএরা মিলে আমাদের এই যে বর্তমান সংবিধানটা প্রথম প্রণয়ন করেন। এখন গণপরিষদ করতে হলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং প্রতিটা শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে গণপরিষদ, নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই, রাজনৈতিক দল আছে রিপ্রেজেন্টেটিভ,
যারা অতীতে পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ছিল, আবার ভবিষ্যতে হতে পারে, এরকম আছে না, বিশিষ্ট জনেরা আছে, আপনাদের মতো বুদ্ধিজীবীরা আছে, তাদেরকে নিয়ে এই গণপরিষদ গঠন করে, সেটা যতই সংখ্যা হোক, 150 হতে পারে, 200 হতে পারে, এই সংবিধানটা তৈরি করতে হবে। আবার কমও হতে পারে, অল্প সংখ্যক লোক দিয়ে হতে পারে। সংবিধানটাকে রিরাইট করতে হবে, পুনর্লিখন করতে হবে। কেন? রাজনৈতিক সিস্টেম, রাজনৈতিক কালচারটাকে চেঞ্জ করতে হবে। আপনি জানেন না, এই বর্তমান সংবিধানে যেই দল ক্ষমতায় যাক, সেই দলই স্বৈরাচারী হওয়ার, যদি ইচ্ছা করে আমি স্বৈরাচার হবো, হয়ে যেতে পারবে, কোনো বাধা নাই তার। কারণ প্রধানমন্ত্রী এত পাওয়ার এই সংবিধানে, উনি যা করবেন তাই। বস ইজ অলওয়েজ রাইট, একটা কথা আছে বিজনেস প্রতিষ্ঠানে, এখানেও যেন প্রধানমন্ত্রী ইজ অলওয়েজ রাইট, উনি কোনো ভুল করতে পারেন না। এরকম একটা অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে। এখন কথা হলো যে আমি বারবার আরো কয়েকটা টকশোতে জোর দিয়েছি যে এই সরকারের হাতেই সংস্কার হতে হবে, রাষ্ট্র সংস্কারটা এই সরকারের হাতে হবে। কারণ আছে অতীতের কথা। আমি সবসময় অতীতের রেফারেন্স দিয়ে ভবিষ্যৎ কথা বলি এবং বর্তমানকে বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন, 1971 সালে, আমি কি আরেকদিন বলছিলাম, বলি নাই, 1971 সালে স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশের রাষ্ট্রটাকে গণমুখী রাষ্ট্রে পরিণত করার একটা সুযোগ আসছিল, কিন্তু যদি সেভাবে সংবিধানটা প্রণয়ন করা হতো, হয় নাই। 72 সংবিধান তো প্রশংসিত সংবিধান, আমরা জানি যে প্রগতিশীল সংবিধান ছিল। ওখানে ওই এক ব্যক্তি শেখ মুজিবকে একেবারে দেবতা বানানোর জন্য সংবিধানে সবকিছু করা হয়েছিল, যার ওই সময় বাংলাদেশকে জনগণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য কোনো চেষ্টা করা হয় নাই। শেষ পর্যন্ত কি হলো, যে সুযোগটা আমাদের আসছিল, ওই সময় এসেছিল, সেটাকে নষ্ট করা হলো 1975 সালে। এবং সেটা কে করলেন? আজীবন গণতন্ত্রের প্রবক্তা, আজীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন যিনি, এবং স্বাধীন বাংলাদেশেরও যিনি প্রধান নেতা, বাকশালের প্রবর্তনের কথা বলছেন, উনি মাটি দিলেন, একেবারে গণতন্ত্রকে কবর দিয়ে দিলেন। একটা গেল, কিন্তু আমাদের হলো না, আমাদের সংস্কার হলো না, সামনের দিকে একটু তাকাতে চাই। বেশিরভাগ আইন রয়ে গেল পাকিস্তানের। আচ্ছা, তারপর আসেন 1990 সাল, স্বৈরশাসকের সাথে পতন ঘটালাম। 3 জোটের রূপরেখা অনুযায়ী বিচারপতি শাহাবুদ্দিন সাহেব সরকার গঠন করলেন, উনি অস্থায়ী রাষ্ট্রপতি। কথা ছিল 3 জোট যে রূপরেখাটা দিয়েছে এবং শাহাবুদ্দিন সাহেব ক্ষমতায় আসলেন, এই রূপরেখার অনুযায়ী পরবর্তীতে যে সরকার ক্ষমতা আসবে তারা সংবিধান ওইভাবে সংশোধন করে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট, সেখানে অনেকগুলো ধারা ছিল এস্টাবলিশ করবে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়া ভুলে গেল, যার ফলে 96-তে ঝামেলা হয়ে গেল, হলো না, মানে বিএনপি কথা রাখলো না, হলো না রাষ্ট্র সংস্কার। আবার 96-তে যারা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য জীবন দিয়ে ফেলাইলো আর কি, তারা 2011 সালে আইসিয়া সেই কেয়ারটেকার গভর্নমেন্টটাকে একেবারে সেরা নেকড়ার মতো ছুঁড়ে ফেলে দিল, রাষ্ট্র সংস্কার হয় নাই। এই জন্য আমি বারবার বলি যে রাজনৈতিক সরকারের হাতে কোনোদিন রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। মানে ধন্যবাদ মোহন ভাই, আমরা আসবো, এই সরকারকে রাষ্ট্র সংস্কার করে যেতে হবে। আসবো আপনার কাছে। সারোয়ার ভাই, শেষ পর্যন্ত দেশ পরিচালনা তো করবে রাজনৈতিক দলগুলো, তাহলে সেইখানে রাজনৈতিক দলগুলোর কেন আমাদের এই ভালো কিছু উপহার দিতে পারবে না? অন্তপক্ষে যে আন্দোলনটা হলো 5ই আগস্টের, সেই আন্দোলন থেকে রাজনৈতিক দলগুলোর নতুন কোনো উপলব্ধি জাগবে কিনা? মানে এই সরকার তো আসলে অনেক দিন পর্যন্ত থাকলে, খুব বেশি দিন তো অনন্তকাল থাকবে না, রাজনৈতিক দলগুলো তো দায়িত্ব নিতে হবে। আপনি কি মনে করেন? মোহন ভাই বলছে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আসলে তেমন কিছু দিতে পারে নাই। না, আমি এই কথার সাথে একমত না যে রাজনীতি অথবা রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দলই করবে, এর ব্যতিক্রমও রয়েছে। রাজতন্ত্র তো, সেখানে তো কোনো রাজনীতি থাকে না। তো সৌদি আরবে যে রাজতন্ত্র রয়েছে এবং আরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় তো রাজনৈতিক দলগুলো থাকবে, জনগণের না, আলটিমেটলি তো রাজনৈতিক দলগুলোই ক্ষমতায় আসবে। শুনবো, বলুন। সেটা যদি আপনি গণতন্ত্র প্র্যাকটিস করেন, তো আপনি যদি উত্তর কোরিয়ার মতো রাষ্ট্র চালান, সেখানে রাজনীতি কোথায়? হ্যাঁ, আপনি যদি ইভেন রাশিয়ার মতো রাষ্ট্র পরিচালনা করেন, সেখানে রাজনীতি কোথায়? সো রাজনীতি এটা একটা চলমান কথা। এটা এই যে গণতন্ত্রের নামে যারা স্বৈরতন্ত্র সৃষ্টি করে, রিমেম্বার
হিটলার কেম টু পাওয়ার বাই দ্য মিনস অফ ডেমোক্রেসি, কিন্তু হিটলার তো পৃথিবীর জঘন্যতম ফ্যাসিস্ট হিসেবে রূপান্তরিত হয়েছিল। এবং এই আওয়ামী লীগ তো গণতন্ত্রের নামে একটা চরম ফ্যাসিস্ট, যারা নিজের দেশের জনগণকে খুন করে ক্ষমতায় থেকেছে। এইরকম বর্বরতা যে একটা ছেলেকে পুলিশের গাড়িতে উঠালো, সেইখানে গুলি করে তাকে ফেলিয়ে দিল, তখনও ছেলেটার জীবন ছিল, পরে যায় সেই রোড ডিভাইডারের পাশে ফেললো। এইরকম বর্বরতা কি করে সৃষ্টি হয়? কি করে ডেড বডি ভ্যানের উপর নিয়ে সেটাকে আগুন দিয়ে জ্বালাই দিতে পারে? এগুলো তো আমরা দেখলাম। তো যার জন্য এই বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি ছিল? এই বিপ্লবের মধ্যে অনেকগুলো ইতিহাস সৃষ্টি হয়েছে, যে ছাত্রদের নেতৃত্বে একটা বিপ্লব ঘটেছে। পৃথিবীর আর কোথাও এই ইতিহাস নাই। তাহলে এই যে বিপ্লবই তো সবচেয়ে বড় ম্যান্ডেট, আর কোনো ম্যান্ডেটের তো দরকার হয় না তাদের। সেই জন্য এই দেশের মানুষ, আমি মনে করি, আমি একজন জনগণের মেম্বার অফ দ্য পাবলিক হয়ে বলবো, তাদের এই বিপ্লবীদের আকাঙ্ক্ষা যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন তাদের টার্ম, এইটাই ম্যান্ডেট, এইটাও এক ধরনের রাজনীতি। তো এই যে যে এই তথাকথিত রাজনীতির নামে যারা একমাত্র কাজ হলো প্লান্ডারিং, একটা রেজিম ছিল, তাদের একমাত্র কাজ ছিল লুটপাটের কম্পিটিশন করা। কে কার চেয়ে বেশি লুটপাট করতে পারে, কে কার চেয়ে বেশি ডাকাতি করতে পারে, কে কার চেয়ে বেশি খারাপ হতে পারে। 5ই আগস্টের আগে রাজনীতি আর 5 আগস্টের পরে রাজনীতি এক হবে না। আগে রাজনৈতিক দল, পরে রাজনৈতিক দল এক হবে না বলা হচ্ছে। তো এই 5ই আগস্ট থেকে রাজনৈতিক দলগুলো নিজেদের কোনো সংস্কার, নিজের উপলব্ধির মধ্যে কোনো পরিবর্তন, তাদের ওটার সাথেও আমি একমত হতে পারি না, এটার সাথেও আমি একমত হতে পারি না। কারণ তিন দলের যে রূপরেখা ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে? এই মুহূর্তে আপনি একটা নির্বাচন দেন, যে ক্ষমতা আসবে, আমি 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 আপনাকে অলমোস্ট সিওরিটি দিয়ে বলতে পারি 6 মাসের ভিতরে তারা আগের চরিত্রে ফেরত আসবে। কারণ এই সংবিধান রেখে কোনো গণতন্ত্র প্র্যাকটিস করা সম্ভব নয়। এই যে মোহন ভাই বলল যে প্রধানমন্ত্রীর হাতে এত পাওয়ার, এই পাওয়ারে আপনি একদম একটা বোকা মানুষকে ওইখানে বসাই দেন, সেও ফ্যাসিস্ট হয়ে যাবে। তো আসল যে রিফর্ম সেটা হলো সংবিধান পরিবর্তন করে এইটা রিফর্ম সূচনা করতে হবে। এবং রাজনীতিবিদরা রাজনীতি চালাবে, কিন্তু তাদের দেখাতে হবে তাদের সেই কোয়ালিটি আছে, তাদের সেই রাজনৈতিক যোগ্যতা আছে, রাজনৈতিক গুণাবলী আছে, তারা সৎ, তারা জনস্বার্থ এবং দেশের স্বার্থ রক্ষা করতে পারে। কিন্তু রাজনীতি নামে আপনার লুটপাট তন্ত্র সৃষ্টি করবে, যা খুশি তাই করবে, ভোগবাদিতে লিপ্ত হবে, মানি লন্ডারিং করবে, অপশাসন দুঃশাসন করে মানুষকে লুটপাট করবে, সেই রাজনীতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সেইখানে যদি এই ছাত্র জনতার আকাঙ্ক্ষা যদি তারা ধারণ করতে পারে, তাহলে মানুষ তাদেরকে গ্রহণ করবে। আর না হলে বারবার এই পতন হবে। কি দুর্ভাগ্য বাংলাদেশের 53 বছর এই দেশ স্বাধীনতা হলো, শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত একটা ক্ষমতা হস্তান্তর করতে পারলো না। তাদের এইটুকু জ্ঞান নাই, এইটুকু লেখাপড়া নাই, এইটুকু গণতান্ত্রিক সেন্স নাই যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করলে সেখানে এইভাবে ভায়োলেন্স অথবা অভ্যুত্থানের মধ্যে সরকার পরিবর্তন হয়। যে ক্ষমতায় যায় সে যায় ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সাফার করে কে? জনগণ ও রাষ্ট্র। সেইটা যাতে বাংলাদেশ আর করতে না হয়, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ মানুষ আবার সেই তিমির অন্ধকার তিমিরে চলে যাবে। সেইটা এদেশের মানুষ চায় না। ধন্যবাদ। যে ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষের দিকে মোহন ভাই, যেটি হচ্ছে জানতে চাইবো আপনার কাছে যে আসলে আমাদের সংবিধানের মতো এই যে বড় একটি কাজে হাত দিতে গেলে পরে আসু যে সংস্কারগুলো, মানুষের অর্থনৈতিক জীবনের যে স্বস্তি দেয়া, আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ফিরিয়ে আনা, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার যে কর্তব্যগুলো আছে বা আকাঙ্ক্ষাগুলো আছে, সেটি আসলে কোনোভাবে পিছনে পড়ে যাবে কিনা, কম গুরুত্বহীন হয়ে যাবে কিনা। এবং এক ধরনের একটা গাছের মূল কি? শিকড়। ওটা আসল শিকড়টা যদি আপনি ঠিক মতো বসাতে পারেন মাটিতে, তাহলে আপনার ডালপালা, ফল, ফুল সবই হবে। রাষ্ট্রের মূল হলো সংবিধান। আপনি রাষ্ট্র পরিচালনা যে সরকারটা করবে, সেই সরকার যে সুশাসন প্রতিষ্ঠা করবে, সেই সুশাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারের যে গাইডলাইন, সেটা হলো সংবিধান। সংবিধানকে যদি সুশাসনের উপযোগী না করা হয়, তাহলে কোনো সরকারই সুশাসন করবে না, কারণ সরকাররা সুশাসন করতে চায় না। রাজনৈতিক সরকারের কথা বলছি, যে সুশাসন প্রতিষ্ঠা করতে চায় না, এই জন্য যে তাহলে তাদের ক্ষমতা এক্সারসাইজ করা, পাওয়ার এক্সারসাইজ করার একটা সমস্যা হয়ে যায়। এই কথার মধ্যে দিয়ে আসলে বিরাজনীতিকরণের এক ধরনের ভয় বা সংস্কৃতি আমাদের মধ্যে আছে কিনা? যে রাজনীতিকরণের কথা বলছি, পিওর রাজনীতি, পিওর। আমাদের দেশে পিওর শব্দটা আছে, মানে উন্নত বিশ্বে নাকি খাদ্যদ্রব্য পিওর বলতে কিছু নাই, যেখানে সবই তো পিওর, সবই পিওর, আনপিওর কোনটা?
তো আমাদের পিওর রাজনীতি আমরা আনতে চাই, যেহেতু ভেজা যে রাজনীতি জনকল্যাণের রাজনীতি করবে, যে রাজনীতি রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, সেই রাজনীতি আমরা ইন্ট্রোডিউস করতে চাই। তাহলে সেটা করতে গেলে রাজনীতির যে মূল সূত্র যেখান থেকে আসে, সংবিধান, সরকার পরিচালনা হবে যেই সংবিধান অনুযায়ী, জনগণ যে গাইডলাইন অনুযায়ী চলবে, শুধু সরকার না, জনগণেরও তো ব্যাপার আছে, তারা যেটা গাইডলাইন অনুসরণ করবে সেটা হলো সংবিধান। সেই সংবিধানটাকে অবশ্যই সংশোধন বলেন, পুনর্লিখন বলেন, পরিবর্ধন বলেন, পরিমার্জন বলেন, সেটা করতে হবে। সেটা করার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এটা অনেক গবেষণার ব্যাপার। এই যে বসলাম, এই আশরাফুল আজম, মহিউদ্দিন খান মোহন আর ওই যে মেজর ব্যারিস্টার সারোয়ার সাহেব বসলো, তিনজনে মিলে লিখে পড়াইলো, এরকম কিছু না। এটাকে অনেক গবেষণার ব্যাপার আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে, এবং সবচেয়ে বড় কথা, তত্ত্বাবধায়ক সরকার এখানে একেবারে অন্তর্বর্তীকালীন না, তত্ত্বাবধায়ক সরকার, একদম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে। এটাকে এমন ভাবে করতে হবে, এটাকে যেন কোন সরকার আইসেই আর বাদ দিতে না পারে, ভেজাল করতে না পারে। ধন্যবাদ আপনাকে মোহন ভাই এবং সারোয়ার ভাই, আপনি আছেন। আমরা একটু আলোচনা শেষ করব, কিন্তু কিছু দর্শক কয়েকজন আমাদের মাঝে অনেকে দেখছেন, তারা কেউ মন্তব্য করেছেন, মন্তব্য একটু পড়তে চাই। জেনিফার কুমার, তিনি বলছেন, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আউটলেট মিলেনিয়াম নেটওয়ার্ক, কংগ্রাচুলেশন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ইস্যু শোজ হোস্ট অ্যান্ড গেস্ট ওয়েলকাম, ডুইং গ্রেট জব। কামালা হোসেন বলছেন, এক্সিলেন্ট জব মিলিনান, ডুইং গ্রেট জব, কংগ্রাচুলেশন। অনেকেই মন্তব্য করছেন। মোহাম্মদ আলী, তিনি লিখেছেন, কংগ্রাচুলেশন মিলেনিয়াম টেলিভিশন, ডুইং ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইস্যু ফর বাংলাদেশ পিপলস, গ্রেট জব, কংগ্রাচুলেশন। অনেকে অভিনন্দন জানিয়েছে। দর্শক, এই অনুষ্ঠান আপনাদের জন্যই আমরা সপ্তাহে 2 দিন, শনিবার এবং মঙ্গলবার, বাংলাদেশ সময় 7টা এবং ইউএসএ সময় 9টায় সম্প্রচার করে থাকি। সরাসরি এখানে নানা বিষয় নিয়ে কথা হয়। আপনারা এই অনুষ্ঠান দেখবেন। এই অনুষ্ঠান দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ফেসবুক পেজে লাইক এবং এটি শেয়ার করতে পারেন। আমরা বৃহত্তর পরিসরে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা রেখে আগামী আয়োজন দেখবেন, সেই আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি।